শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সাথে আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর সেই অস্ত্র কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রের নাম কি, সাধারণত শ্রেণীকক্ষে তোমরা অনেকেই অনেক রকম উত্তর দিয়ে থাকো। তোমাদের প্রতিটা উত্তরের পেছনেই যুক্তি আছে। অনেকেই তোমরা বড় অস্ত্র হিসাবে কলমের কথা বলে থাকো, অনেকেই তোমরা বলে থাকো পারমাণবিক বোমার কথা, অনেকে আবার তোমরা মানবিকতাকে অস্ত্র হিসেবে বলে থাকো। এরকম নানা বিষয় শ্রেণীকক্ষে তোমরা উত্তর হিসেবে দিয়ে থাকো। আজকে সেই অস্ত্র সম্পর্কে আলোচনা করা হবে। যে কোনো একটি পাঠ পড়ার আগে আমরা শুরুতেই লেখক পরিচিতি সম্পর্কে ভালো করে জেনে নেব। লেখক কোন সনে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, তিনি কোন সনে মৃত্যুবরণ করেন, তার কবিতার প্রধান প্রবণতা কী, তিনি কোন সময়ে লিখেছেন, তার গুরুত্বপূর্ণ বইয়ের নাম, তিনি কোন পেশায় ছিলেন, এই বিষয় আশয়গুলো আমাদেরকে ভালো করে শিখতে হবে। যেহেতু পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন আসে, এই বিষয়গুলো জানলে আমরা 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারবো এবং সাথে সাথে আগামীর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের বিষয়গুলো কাজে দেবে। সেই অস্ত্র কবিতাটির লেখকের নাম আহসান হাবীব। এখানে তোমরা লেখক পরিচিতি দেখতে পাচ্ছ। আহসান হাবীব বৃহত্তর বরিশাল অঞ্চলের পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে 1917 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি জন্মগ্রহণ করেন। বরিশালে ব্রজমোহন কলেজে অধ্যয়নরত অবস্থায় কবিকে কলেজ ছেড়ে ভাগ্যে অন্বেষণে কলকাতায় চলে আসতে হয়। পত্রিকা, রেডিও, প্রকাশনা সংস্থা প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত হলেও আহসান হাবীব শেষ পর্যন্ত সাংবাদিকতা, বিশেষ করে পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে জীবিকা অর্জনের পথ বেছে নেন। অর্থাৎ আহসান হাবীবের অধিকাংশ সময় পত্রিকার সাহিত্য সম্পাদক হিসাবে ছিলেন। প্রতিটা পত্রিকারই একটি পৃষ্ঠায় তোমরা দেখবে কবিতা, গল্প, অনেক সময় ধারাবাহিক উপন্যাস এগুলো ছাপা হয়, সেগুলোকেই বলা হয় সাহিত্যের পাতা। তিনি সেই সাহিত্য পাতার সম্পাদক ছিলেন। 1950-এর দিকে তিনি কলকাতা ছেড়ে ঢাকা আসেন বেশ কয়েকটি পত্রিকায় কাজ করবার পরে। 1964 খ্রিস্টাব্দে তিনি যোগ দেন দৈনিক বাংলা, তৎকালীন দৈনিক পাকিস্তান পত্রিকায়। অর্থাৎ 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে দৈনিক বাংলা পত্রিকার নাম ছিল দৈনিক পাকিস্তান। স্বাধীন হওয়ার পর পত্রিকাটির নাম রাখা হয় দৈনিক বাংলা। আমৃত্যু এই পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি 1961 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি পুরস্কার এবং 1978 খ্রিস্টাব্দে 21শে পদকে ভূষিত হন। এরপরেই লেখক পরিচিতিতে আমরা দেখতে পাচ্ছি তার কবিতার প্রধান কিছু বৈশিষ্ট্য, যেমন স্বল্পভাষী, আত্মমগ্ন, স্পষ্টবাদী। এই কবি ছিলেন মূলত মানব দরদী শিল্পী। দেশ ও জনতার প্রতি ছিল তার গভীর সংবেদনশীলতা। ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা, যুক্তিবিচারের আলোকে এক সুগভীর জীবন ঘনিষ্ঠ আশাবাদী চেতনা তার কবিতার মূল স্রোত। আমি আবারও বলছি, দেশ ও জনতার প্রতি ছিল তার গভীর সংবেদনশীলতা, ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা, যুক্তিবিচারের আলোকে এক গভীর জীবন ঘনিষ্ঠ আশাবাদী চেতনা তার কবিতার মূল স্রোত। কবি আহসান হাবীবের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রাত্রি শেষ, ছায়া হরিণ, সারা দুপুর, মেঘ বলে চৈত্রে যাব, দুই হাতে দুই আদিম পাথর, বিদীর্ণ দর্পণে মুখ প্রভৃতি। এছাড়া উপন্যাস ও শিশু সাহিত্যেও তার বিশেষ আগ্রহ ছিল। আমি তোমাদের বইয়ের লেখক পরিচিতি অংশ থেকে পাঠ করলাম। তোমাদেরকেও বারবার পাঠ করতে হবে, কারণ আমি আগেও বলেছি লেখকের জন্ম, মৃত্যু, তার ইম্পর্টেন্ট বইয়ের নাম এবং তার কবিতার মূল প্রবণতা, এই বিষয়গুলো আমাদের শিখতে হবে। তোমাদের নিজেরা ভালো করে পড়লে সহজেই বুঝতে পারবে, আর সমস্যাগুলো তো অবশ্যই আমাদেরকে জানাবেই। এবার আমরা কবিতায় ফিরে আসি। তোমরা কমপক্ষে 3 থেকে 4 বার কবিতাটি পাঠ করতে চেষ্টা করবে। আরও ভালো হয় কবিতাটি মুখস্থ করে যদি তোমরা বারবার আবৃত্তি করতে পারো। এতে তোমাদের যেমন ব্যক্তিগত বাচন শৈলীর উন্নতি হবে, ঠিক একই সাথে একটি কবিতা মুখস্থ থাকলে তোমাদের ব্যক্তিগত ভাণ্ডারও সমৃদ্ধ হবে। আমি এখন কবিতাটি তোমাদের সামনে আবৃত্তি করছি।
তোমরা আমার মতো করে বাসায় পড়তে চেষ্টা করবে। আমাকে সেই অস্ত্র ফিরিয়ে দাও, সভ্যতার সেই প্রতিশ্রুতি, সেই অমোঘ অনন্য অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও, যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত, যে অস্ত্র উত্তোলিত হলে অরণ্য হবে আরও সবুজ, নদী আরও কল্লোলিত, পাখিরা নেড়ে ঘুমাবে, যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না, খা খা করবে না গৃহস্থালী, সেই অস্ত্র আমাকে ফিরিয়ে দাও। যে অস্ত্র ব্যপ্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না, মানব বসতির বুকে মুহূর্তের অগ্ন্যুৎপাত, লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত, আমাদের চেতনা জুড়ে করবে না আর্তনাদ, সেই অস্ত্র, যে অস্ত্র উত্তোলিত হলে বারবার বিধ্বস্ত হবে না ট্রয়নগরী। আমি সেই অবিনাশী অস্ত্রের প্রত্যাশী, যে ঘৃণা বিদ্বেষ অহংকার এবং যাত্রাভিমানকে করে বারবার পরাজিত, যে অস্ত্র আধিপত্যের লোককে করে নিশ্চিহ্ন, যে অস্ত্র মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট, সেই অমোঘ অস্ত্র ভালোবাসা পৃথিবীতে ব্যক্ত করে। আমি শুরুতে বলছিলাম পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রের নাম কি? তোমরা এক একজন এক এক অস্ত্রের কথা বলেছ। এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রের নাম কথা, অর্থাৎ কথাকে বলা হয় ব্রহ্মাস্ত্র। কিন্তু এই কথাটি হতে হবে ভালোবাসা মিশ্রিত, আন্তরিকতা মিশ্রিত, অর্থাৎ আমরা আন্তরিকতা মিশ্রিত, ভালোবাসা, মানবিকতা মিশ্রিত কথা যদি বলতে পারি এবং সেই কথার মাধ্যমে যদি কেউ আঘাত না পায়, সেই কথার মাধ্যমে যদি আমরা কাউকে ছোট না করি, অর্থাৎ যে কথা মানুষকে বিচ্ছিন্ন করে না, করে সমাবিষ্ট, সেই অস্ত্রকে বলা হয়েছে অমোঘ অস্ত্র, যার নাম ভালোবাসা। সেই অস্ত্র পৃথিবীকে কবি ব্যক্ত করতে বলেছেন। আর এই অস্ত্র যাত্রাভিমানকে বারবার পরাজিত করে, এই অর্থ আধিপত্যের লোককে নিশ্চিহ্ন করে, অর্থাৎ কথার মাধ্যমে আমরা যাতে আধিপত্য প্রতিষ্ঠা করতে না চাই, কথা যেন হয় আমরা এমনভাবে কথা বলবো যে কথাগুলো হবে মানুষের প্রতি শ্রদ্ধা জাগা নিয়ে, সম্মান জাগা নিয়ে, ভালোবাসা জাগা নিয়ে, আমাদের আচরণে কথায় যেন উদ্ধত প্রকাশ না পায়, অহংকারের মনোভাব প্রকাশ না পায়, কথার মাধ্যমে যেন আমরা মানুষকে সম্মানিত করতে পারি। সে হতে পারে যে কোনো পেশার, যে কোনো বয়সের, যে কোনো রঙের, যে কোনো স্তরের মানুষকে যদি আমরা কথার মাধ্যমে সম্মানিত করতে পারি, তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই অস্ত্রটি পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র, এবং কবি চেয়েছেন সেই অস্ত্রটি পৃথিবীব্যাপী ব্যক্ত করতে। তোমরা কবিতাটি বারবার পড়বে, পড়ার পর যদি না বুঝো শব্দার্থগুলা দেখে নেবে, ভালো হয় আগে যদি শব্দার্থগুলা দেখে নিতে পারে। যেমন এখানে অমোঘ শব্দটির অর্থ আছে অব্যর্থ, সার্থক। আমরা অনেকেই এই অমোঘ শব্দের উচ্চারণ অমোঘ করে থাকি, কিন্তু উচ্চারণটি হবে অমোঘ। পরে যে অস্ত্র উত্তোলিত হলে পৃথিবীর যাবতীয় অস্ত্র হবে আনত। আনত মানে ঈষৎ নত, অর্থাৎ এমন অস্ত্র উত্তোলিত করতে হবে যে অস্ত্রের উত্তোলন হলে আর যত অস্ত্র আছে সব যেন মাথা নত করে। এখানে আনত শব্দটি ঈষৎ নত বা সামান্য নত, এটি অব্যয়ীভাব সমাস। এরপরে যে অস্ত্র উত্তোলিত হলে ফসলের মাঠে আগুন জ্বলবে না। আমরা অনেক সময় প্রতিহিংসার শিকার হয়ে অন্যের মাঠে আগুন দিয়ে দিই, ঘরে আগুন দিয়ে দিই, দেশ জ্বালিয়ে দিই, এরকম যেন না হয়। যে অস্ত্র ব্যক্ত হলে নক্ষত্র খচিত আকাশ থেকে আগুন ঝরবে না, অর্থাৎ এই আকাশে যেন আগুন না ঝরে। এখানে ব্যাখ্যায় বলা হয়েছে, এখানে কবি যুদ্ধে ব্যবহৃত ছোট বড় ক্ষেপণাস্ত্রের কথা বুঝিয়েছেন। আমরা অনেকেই জানি প্রথম বিশ্বযুদ্ধে অনেক অস্ত্রের ব্যবহার হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমার মাধ্যমে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরকম অস্ত্র যেন না ব্যবহৃত হয়। আকাশে যে বিমান উড়ে তা যেন মানুষের কল্যাণে ওড়ে, কিন্তু সেই বিমান যেন যুদ্ধ বিমান না হয়, এ কথাই কবি এই কবিতার মধ্যে বলেছেন। মানব বসতির বুকে মুহূর্তের অগ্ন্যুৎপাত, লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত। এখানেও পারমাণবিক বোমার অপব্যবহারের কথা বলা হয়েছে, একটু আগে হিরোশিমা নাগাসাকির কথা বলেছি।
তারপর মানে ট্রয় নগরীর কথা আছে, প্রাচীন গ্রিসের স্থাপত্যকলায় নন্দিত এক শহর। মানুষের হিংসা, বিদ্বেষ, ঈর্ষা আর দম্ভের শিকার হয়ে পৃথিবীর ইতিহাসে বারবার ধ্বংস হয়েছে এই ট্রয় নগরী। যুদ্ধের নির্মমতার এক চিরায়ত দৃষ্টান্ত এই ট্রয়। ট্রয় নামে একটি চলচ্চিত্র আছে, তোমরা ইচ্ছা করলে চলচ্চিত্রটি দেখতে পারো, ধারণা লাভ করতে পারবে যে মানুষের হিংসা এবং অহংকার কিভাবে মানুষকে অনেক পিছিয়ে দেয়। যাত্রাভিমান মানে কোনো যুক্তি ছাড়াই নিজ জাতিকে সর্বশ্রেষ্ঠ জ্ঞান করার অহংকারী মনোভাবকে বলে যাত্রাভিমান। সমাবিষ্ট মানে সমভাবে আবিষ্ট, সমাবেশ অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা শব্দার্থগুলো পড়ব। তারপর রয়েছে পাঠ পরিচিতি। কবিতার যে অংশ তোমরা বুঝতে পারবে না, পাঠ পরিচিতির মধ্যে তার আলোচনা রয়েছে। তোমরা যদি পাঠ পরিচিতি, শব্দার্থ, কবিতা, লেখক পরিচিতি ভালো করে পড়ো, আমি বিশ্বাস করি তোমাদের কোনো নোট বই পড়ার প্রয়োজন নেই। কারণ পাঠ পরিচিতি ভালো করে বুঝতে পারলে যে উদ্দীপকই আসুক না কেন, তোমরা সেখান থেকেই পাঠ পরিচিতির সাথে সঙ্গতি রেখে পরীক্ষায় অত্যন্ত সচেতনতার সাথে ভালোভাবে তোমরা লিখতে পারো। এরপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন, প্রশ্নগুলা তোমরা দেখবে। এরপর উদ্দীপক রয়েছে, এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। তৃতীয় প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। এখানে বলা হচ্ছে আমরা স্বর্গ নরক যদি পরকালের আশায় রাখি, সেটা তো অনেক দূর। তাহলে মানুষের মাঝে স্বর্গ এবং নরক রয়েছে এবং দেবতাও রয়েছে মানুষের মাঝে। এখানে যে সুরাসুর শব্দটি রয়েছে, এর সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়াবে সুর যোগ অসুর। তোমরা হয়তো অনেকেই জানো, না জানলেও জেনে রাখো, সুর শব্দের অর্থ দেবতা, আর সুরের আগে অযুক্ত হয়ে অসুর হয়েছে, অসুর মানে অপদেবতা। এখানে বলা হচ্ছে মানুষেরই মাঝে স্বর্গ নরক। স্বর্গ নরক যেমন মানুষের মাঝে, ঠিক তেমনি শয়তান এবং অপদেবতা এবং দেবতা এবং ভালো মানুষও মানুষের মাঝেই। সেই বিষয়টি উদ্দীপকে রয়েছে। উদ্দীপকের সাথে সেই অষ্ট কবিতার মিলগুলা তোমরা খুঁজবে। আরেকটি সৃজনশীল প্রশ্ন, সবারে বাসিব ভালো, করিব না আত্মপর ভেদ। সংসারে গড়িব এক নতুন সমাজ, মানুষের মাঝে কবু রবে না বিচ্ছেদ, সর্বত্র মৈত্রীর ভাব করিবে বিরাজ। হিংসা দেশ রহিবে না কারে, করিবে না ঘৃণা, পরস্পর বাদি দিব প্রীতির বন্ধনে, বিশ্বজুড়ে একসুরে বাজিবে গো মিলনের বিনা, মানব জাগিবে নব জীবন স্পন্দনে। এখানে উদ্দীপকে যা বর্ণিত হয়েছে, তোমরা কবিতার সাথে উদ্দীপকের মিল বের করবে এবং অমিল বের করবে। এখানে উদ্দীপকের প্রশ্নগুলো আমরা দেখতে পাই, সেই অস্ত্র কবিতাটি বর্ণিত নগরটির নাম কি? এটা আমরা ভালো মতো কবিতাটি পড়লেই বলতে পারবো যে এখানে মানে ট্রয় নগরীর কথা বলা আছে। এরপর খ নম্বরে, লক্ষ লক্ষ মানুষকে করবে না পঙ্গু বিকৃত, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? এটাও তোমরা ইতিমধ্যে আশা করি বুঝতে পেরেছ। উদ্দীপকের প্রথম স্তবকে সেই অস্ত্র কবিতার কোন ভাবের প্রতিফলন ঘটেছে? এখানে কবিতার সাথে উদ্দীপকের মিল কোথায়, সেটা বের করে তোমরা বাসায় লিখবে। উদ্দীপকের দ্বিতীয় স্তবক যেন কবি ভাবনার চূড়ান্ত প্রতিফলন, অর্থাৎ কবিতার ভাবনার সাথে আরও একটি ভাবনার, উদ্দীপকের ভাবনার মিল রয়েছে। তোমরা মনে রাখবে, পৃথিবীর মহৎ কবিগণ, মহামানবগণ সবাই প্রায় একই রকম কথা বলেন। তারা মানুষের মাঝে ঐক্যের কথা বলেন, বন্ধনের কথা বলেন, হিংসা বিদ্বেষ ভুলে যাওয়ার কথা বলেন, মানবতার কথা বলেন। তারা কেন এই কথা বলেন? এই কথাগুলোর মাধ্যমে সমাজে ঐক্য প্রতিষ্ঠা হয়, শান্তি প্রতিষ্ঠা হয়, মানুষ সুখে থাকতে পারে। আর আমরা যদি হিংসা করি, অহংকার করি, হিংসা এমন একটি বিষ, অহংকার এমন একটি বিষ, যার মাধ্যমে আমরা ক্ষতি চাই অন্যের, কিন্তু ক্ষতি তো অন্যের হয়ই না, ক্ষতি হয় নিজের। অর্থাৎ হিংসা অহংকার নামক বিষ আমরা নিজে খাই, কিন্তু আশা করি অন্যজনের ক্ষতি হবে। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। এগুলো অবশ্যই বড় কোনো অস্ত্র নয়, পারমাণবিক অস্ত্র কোনো বড় অস্ত্র নয়। হিংসা বিদ্বেষ এগুলো আমাদেরকে আরও ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র মানবিকতা, আন্তরিকতাপূর্ণ কথা। এর মাধ্যমেই পৃথিবীতে শান্তি ফিরে আসবে বলে কবি আশা করেছেন, এবং এই অস্ত্র পৃথিবীর সর্বত্র ব্যক্ত হোক, এটাই কবির আশা।
তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি এভাবে তোমরা বাসায় পড়লে অবশ্যই উপকৃত হবে। আর কোনো বিষয় না বুঝলে নিঃসংকোচে আমাকে জানাতে পারো। সবাইকে ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা।